দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক সাম্প্রতিক বছরগুলোতে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার খেসারত হিসেবে আমরা দেখছি বেশ কিছু ব্যাংকের অবস্থা এখন অনেকটাই দুর্বল। এই দুর্বল ব্যাংকগুলোকে টেনে তোলার চেষ্টায় আছে আসলে বাংলাদেশ ব্যাংক। তবে এসব ব্যাংকের তারল্য সংকট নিরসন এবং গ্রাহকদের আস্থা ধরে রাখাটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা ব্যাংকিং খাতের এসব নানা চ্যালেঞ্জ এবং সংস্কার নিয়ে কথা বলবো। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিআইডিএস এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মঞ্জুর হোসেন। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দুর্বল ব্যাংকগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে খুবই আলোচনা হচ্ছে, বিশেষ করে নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পরে আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ দেখেছি। এই ব্যাংকগুলোকে যেভাবে বলছিলাম যে টেনে তোলার একটা চেষ্টা হচ্ছে। আসলে এইসব ব্যাংকের ক্ষেত্রে করণীয় কি, মানে মোটা দাগে যদি প্রারম্ভিক আলোচনা আমরা শুরু করি? মোটা দাগে আমি দেখি যে বর্তমান গভর্নর সাহেব যেসব পদক্ষেপ নিচ্ছেন এগুলো ভালো পদক্ষেপ, এবং কিছুটা হলেও যেই সংস্কার কার্যক্রম চলছে, ধরেন এগুলোর বোর্ডগুলো চেঞ্জ করা হয়েছে অনেকগুলো, তারপরে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে খুব থরো একটা ফরেন্সিক অডিটিংয়ের জন্য, এবং ব্যাংকগুলোতে কিছু কিছু প্রশাসনিক সংস্কার মানে নতুন নিয়োগ হয়েছে। এগুলোর দ্বারা কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনগণের মনে, বিশেষ করে ওইসব ব্যাংকগুলোর। এবং যতটুকু দেখা যাচ্ছে যে তারল্য সংকটও কিছু কিছু ব্যাংক কিছুটা কাটিয়ে উঠছে। যেমন আজকে আমি সকালে একটা গোল টেবিল বৈঠকে ছিলাম, যেখানে গভর্নর সাহেব বলছিলেন যে ইসলামী ব্যাংকে 850 কোটি টাকা আমানত গতকালের ডিপোজিট মানে নেট ছিল, তার মানে মানুষ আস্থা ফিরে পাচ্ছে। তো প্রশ্ন হলো যে আসলে আমার কাছে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ব্যাংক খাতকে ঠিক এই ধরনের অবস্থা তো এখনও তো চেঞ্জ করলাম, আবার দেখা যাবে যে এটা আবার পরিবর্তন হয়ে যায়। আমরা একটা টেকসই সংস্কার এবং টেকসই উন্নয়ন দেখতে চাই ব্যাংকিং খাতে। সেই ব্যাংকিং খাতটা হতে হবে খুবই দক্ষ এবং প্রতিযোগিতামূলক, এটাই হওয়া উচিত মেইন লক্ষ্য। এখন গত যেই 15 বছরের যেই রাষ্ট্রীয়ভাবে যেই দুর্বৃত্তায়ন হয়েছে ব্যাংকিং খাতে, সেই কারণেই এই ব্যাংকগুলোকে সাপোর্ট করা দরকার। না হলে আসলে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোকে তারা নিজেদের মতো করে চলতে হবে, তারা যদি অনিয়ম করে তাদেরকে মার্কেট থেকে চলে যেতে হবে, তাই হওয়া উচিত ছিল। কিন্তু এখন ব্যাপারটা হয়েছে যেহেতু তারা একটা অবস্থার শিকার ছিল, ফলে এই ব্যাংকগুলোকে রেস্কিউ করার একটা দায়িত্ব সরকারের উপর এসে পড়েছে। তো এখন সেই অনুযায়ী একটা জিনিস আমি দেখলাম যে গভর্নর সাহেবের যেটা মতামত, উনি লিকুইডিটি সাপোর্ট দিতে চান না। কিন্তু প্রশ্ন হলো এটা হচ্ছে মূলত উনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে তো মানি প্রিন্ট করতে চান না বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এবং যার কারণে তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো যে উনি যে আলট্রা টাইটেনিং একটা স্ট্যান্স নিয়েছেন বিশেষ করে মূল্যস্ফীতি কমানোর জন্য, সেটা কতটুকু সফল হবেন এই ব্যাপারে আমি পুরোপুরি সন্তোষ প্রকাশ করতে পারছি না। কারণ হচ্ছে বাংলাদেশে ধরেন মানি সাপ্লাই হচ্ছে কন্ট্রোল করা হয়, ওয়ার্ল্ড ওয়াইড নিয়মই হচ্ছে তাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মনিটারি পলিসির মাধ্যমে মুদ্রা সরবরাহটা কমিয়ে দেওয়া হয়। তো সেটাই তো করার চেষ্টা করছেন, সেটা উনি করছেন। এখন কথা হলো যে সেটা হচ্ছে ধরেন টেক্সট বুক একটা পলিসি, সেটা হচ্ছে ডেভেলপড কান্ট্রিগুলোতে এটা খুব কাজ করে। তার কাজ করার কারণ হচ্ছে মানি ট্রান্সমিশন চ্যানেলগুলো খুব ক্লিয়ারলি আইডেন্টিফাইড। যেমন ধরেন উন্নত দেশগুলোতে কনজিউমার লোনের পরিমাণ হচ্ছে প্রায় 80-90% টোটাল লোনের রেশিওতে। যখনই সরকার মানি টাইট করে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তখন কনজিউমার লোনটা কমে যায়, ফলে ইমিডিয়েটলি কিছু কনজামশন স্পেন্ডিং কমে যায়, যার ফলে ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট পড়ে, কমে আসে। কিন্তু আমাদের দেশে দেখবেন পুরো উল্টা সিনারিও, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলো। আমাদের এখানে কনজিউমার লোনের পরিমাণ হচ্ছে 12-13% টোটাল লোনের। বেশিরভাগ লোন হচ্ছে ইনভেস্টমেন্টে। সেই এখন লোনের প্রাইস যদি বাড়িয়ে দেওয়া হয় ইন্টারেস্ট রেট, তার মানে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। জনগণ তা মানে যারা প্রোডিউসার, যারা ইনভেস্টর, তারা তো আর নিজেরা এটা বিয়ার করবে না, তারা তাদের জিনিসপত্রের মূল্য বাড়িয়ে দিয়ে এটা বের। সুতরাং বিজনেস যাতে হ্যাম্পার খুব বেশি না হয়, আমি বলবো যে একটু অ্যাকোমোডেটিভ পলিসি নিলে হয়তো ভালো হবে। মানে যদি একটু বিস্তারিত বলতেন, মানে আমাদের বাস্তবতায় আমাদের বাস্তবতা বলছি যে ধরেন আলট্রা টাইটেনিং বলতে যেমন বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে এখন পলিসি রেট যেটা হচ্ছে এটা 9.5% 10% নিয়ে যাবে, তার ফলে ইন্টারেস্ট রেট এখন 15% ছাড়িয়ে গেছে। তো এত বেশি হাই ইন্টারেস্ট রেটে আসলে বিজনেস সাস্টেন করতে পারবে কিনা এটা সন্দেহ আছে। ফলে যেটা হওয়া উচিত যে হয়তো
9% মতো যেটা ছিল সেটা রেখেই আসলে দেখা দরকার ছিল যে কতটুকু মানিটারি টাইটেনিংটা কাজ করছে। যেমন এই 2 মাসের মধ্যে গভর্নর সাহেব বলছেন যে উনি 10%-এ নিয়ে যাবেন যে পলিসি রেটটা। তো ওইটা নিয়ে গেলে ডেফিনেটলি ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন ইন্টারেস্ট রেট স্প্রেডটা কিন্তু 5%-এর উপরে, প্রায় 6%-এর মতো। ডিপোজিটররা কিন্তু পুরো সুবিধাটা পাচ্ছে না, ফলে ব্যাংকগুলো কিন্তু একটা এক্সট্রা লাভ করছে এখান থেকে। এখন ব্যাংকিং সেক্টর যতক্ষণ না দক্ষ হবে এবং ব্যাংকিং সেক্টরের উপর পুরো কন্ট্রোল থাকবে বাংলাদেশ ব্যাংকের বলেন রেগুলেটরি বডির, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো খুব বেশি কাজ করে। আমি এটা সমালোচনা করছি না, কিন্তু আমি শুধু একটু কশনারি নোট রাখছি যে বাংলাদেশে আমরা নিজেদের গবেষণায় আমি দেখেছি বা আমি অনেক সময় বলেছি যে ইন্টারেস্ট রেট বাড়ার সাথে ইনভেস্টমেন্ট বাড়া কমার খুব বেশি সম্পর্ক নেই, অথচ বিদেশে কিন্তু এটা সম্পূর্ণ উল্টা। এবং আমাদের টেক্সটবুকও তাই বলে অর্থনীতির যে আপনি ইন্টারেস্ট রেটের সাথে এটা একটা নেগেটিভ রিলেশন, কিন্তু বাংলাদেশে কিন্তু তা না হওয়ার কারণ হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে নন পারফর্মিং লোন, যেটা হচ্ছে খেলাপি ঋণ। এখন খেলাপি ঋণ যখন বেড়ে যায় তখন আপনি লোন কত ইন্টারেস্ট রেটে নিলেন তার তো কোনো ব্যাপার না। তো আমাদের আরেকটা বিষয় এই মুহূর্তে আমার জানার বিষয়, সেটা হচ্ছে বাস্তবে প্রকৃতপক্ষে বর্তমানে খেলাপির হার কত। যেটা বলা হচ্ছে 10-11% টোটাল মিলে, হয়তো সরকারি ব্যাংকগুলোতে 15-20%, কিন্তু আসলে তার চেয়ে অনেক বেশি। কেউ বলছে 2 লক্ষ কোটি টাকার মতো বলা হচ্ছে কাগজে কলমে, কিন্তু এটা কেউ বলছে 4 লক্ষ কোটি টাকা। তো আমাদের একটা দাবি থাকবে, জানার ইচ্ছা থাকে যে আসলে সত্যিকার অর্থে খেলাপি ঋণ কত। কারণ হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলো যেহেতু একটা কিছু ব্যক্তিকেন্দ্রিক লোকের হাতে ছিল যারা ব্যাংক লুটপাটের সাথে জড়িত ছিল, তারা কখনোই চায়নি যে খেলাপি ঋণের প্রকৃত সংখ্যাটা জানা হোক। তো এখন সুযোগ এসেছে, বাংলাদেশ ব্যাংকের ভালো সুপারভিশন ডিপার্টমেন্ট আছে, তাদেরকে দিয়ে 1 মাসের মধ্যে এটা জানতে পারা উচিত ছিল আমার মতে। এবং কারণ হচ্ছে যে এখানে শুধু খেলাপি ঋণ না, অনেক ঋণকে রাইট অফ করা হয়েছে, অনেক ঋণের সুদ মকুব করা হয়েছে, এগুলো আসলে খেলাপি ঋণের অংশই। এটা তো সবাইকে দেওয়া হয়নি, কিছু পার্টিকুলার ব্যক্তিকে দেওয়া হয়েছে। সুতরাং খেলাপি ঋণের হারটা জানাটা ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্ষেত্রে একটি জিনিস, ঝুঁকিপূর্ণ ঋণের যে তথ্য সেগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি ব্যাংকগুলোর কাছে চেয়েছে। মানে এই ঋণগুলো নিয়ে উদ্যোগ নেওয়া বা এই ঋণগুলোর ব্যাপারে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া, মানে এই ধরনের উদ্যোগগুলো কি সামনের দিনে বা এখন পর্যন্ত ব্যাংকিং খাতে আমরা এই রেজিমে যেই উদ্যোগগুলো দেখছি, মানে খেলাপি ঋণ কমিয়ে আনা সম্ভব হবে কিনা, বা এখানে নতুন কি উদ্যোগ নেওয়া যেতে পারে? বর্তমান সময়ে যেসব পদক্ষেপ আছে এবং গভর্নর সাহেবের নেতৃত্বে আমি মনে করি যে খেলাপি ঋণ ডেফিনেটলি কমে আসবে, অর্থাৎ নতুন করে বাড়বে না। এখন প্রশ্ন হচ্ছে যে পুরনো যেগুলো খেলাপি ঋণ হয়ে গেছে, একদম দেশ থেকে পাচার হয়ে গেছে, সেগুলো কীভাবে রিকভারি হবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে হয়তো বলা হচ্ছে যে ওনারা যদি 50% নিয়ে আসতে পারেন বা তাদের অ্যাসেট রিকভারি একটা কমিটি বা টাস্কফোর্স উনি গঠন করতে যাচ্ছেন, সেটা যদি করেন তাহলে হয়তো ওখান থেকে একটা নির্দেশনা পেয়ে বিদেশ থেকে যদি কিছু আনা যায়, ফেরত আনা যায়, সেগুলো মিলে হয়তো বা যদি কিছু আনা যায় তাহলে কিছুটা কমবে। কিন্তু তারপরেও অনেক বড় খেলাপি ঋণ রয়ে গেছে। তার আগে আমাদের দেখতে হবে যে আসলে খেলাপি ঋণের পরিমাণ কত এবং কতটুকু ফেরত আসার সম্ভাবনা আছে। কারণ এখানে কিছু ভালো ব্যবসায়ীও আছে যারা হয়তো খেলাপি হয়েছে বিভিন্ন কারণে, কিন্তু আর কিছু আছে ইচ্ছাকৃত খেলাপি বা নিয়েই গেছে না ফেরত দেওয়ার জন্য। তো এখানে দুটো জিনিস জড়িত। একটা হচ্ছে যে শুধুমাত্র যে যারা খেলাপি হয়েছেন তারা না, এখানে ব্যাংকাররাও জড়িত আছেন অনেকেই। তাদের পলিটিক্যাল যারা ক্লায়েন্ট ছিল তাদের সাথে ব্যাংকারদের একটা নেক্সাস ছিল, তারা তো একা পারেনি। এবং কিছু কিছু ব্যাংক ভালো করেছে, আপনি বলছেন ভালো করছে, তো তারা ভালো করতে পারলে অন্যরা পারলো না কেন? তাহলে এই ডিফারেন্সটা কোথায়, এটা বোঝার দরকার আছে। এবং ব্যাংক পরিচালনার জন্য যে কথাটা বলা হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। কর্পোরেট গভর্নেন্স বলতে বোর্ড অফ ডিরেক্টরসের কম্পোজিশনটা, যেমন ধরা যাক ব্যাংক কোম্পানি আইনকে গত 10-12 বছরে কয়েকবার পরিবর্তন করা, সেই পরিবর্তনগুলো করা হয়েছে শুধুমাত্র যাতে আরও খেলাপি ঋণ আরও উৎসাহিত হয় আসলে সেইভাবে। বোর্ড অফ ডিরেক্টরসে পরিবারের সদস্যদেরকে 4 টার্মে থাকার সুবিধা দেওয়া হয়েছে। তারপরে আপনার লোন রিশিডিউলিংয়ের পরিমাণ ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়েছে, সামান্য পরিমাণ টাকা দিয়ে রিশিডিউল করার ব্যবস্থা করা হয়েছে। এরকম আরও অনেক কিছু করা হয়েছে আইন পরিবর্তন করে। তার মানে আইনের উপর হাত দিতে হবে, খুব ইমিডিয়েটলি আইনটাকে আবার আগের জায়গায় আনতে হবে। সেটা হয়তো পার্লামেন্টের যেহেতু নাই, অন্য কোনো ওয়েতে করা যায় কিনা, অথবা পার্লামেন্ট যখন নতুন পার্লামেন্ট হবে তাহলে এই কমিটমেন্টটা পলিটিক্যাল কমিটমেন্টের দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে শুধু টাস্কফোর্সের করলেই হবে না,
বাংলাদেশ ব্যাংকের পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে তাদের একটা কনসেনসাস নেওয়া দরকার আছে, যে কমিটমেন্ট নেওয়া দরকার আছে যে ব্যাংকিং খাতকে আর এভাবে হতে দেওয়া হবে না, বা তার ব্যাংক যেভাবে জবরদখল করা হয়েছে সেই প্রক্রিয়াটা যাতে আর কখনো না হয় সেই ব্যবস্থাটা করতে হবে। সুতরাং কাজ অনেক আছে। আরেকটা জিনিস আমি একটু অরিড, সেটা হচ্ছে যে গভর্নর সাহেব বললেন যে উনি তো একটা করেছেন দেশীয় এক্সপার্টদেরকে দিয়ে টাস্কফোর্স, আর দুইটা টাস্কফোর্সের ক্ষেত্রে একটা হবে কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালীকরণ, আর একটা করবেন উনি অ্যাসেট রিকভারি। মোট তিনটের মধ্যে বাকি দুটোর জন্য উনি ইন্টারন্যাশনাল ল্যান্ডিং এজেন্সি, বিশেষ করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এদের সহায়তা চেয়েছেন এবং বিদেশি বিশেষজ্ঞ চেয়েছেন। তো আমার ব্যক্তিগত মত হলো যে এগুলো যদি দেশীয় বিশেষজ্ঞদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় ভালো হবে। কারণ হচ্ছে যে আমরা অতীতেও দেখেছি ডোনার সাপোর্টেড যেসব রিফর্মস বা ডোনার সাপোর্টেড যেসব সাজেশন, সেগুলো সবসময় আমাদের মতো দেশের সাথে পুরোপুরি যায় না বা পুরোপুরি ম্যাচ করে না বলতে ইমপ্লিমেন্টেবল হয় না। এবং সেই ক্ষেত্রে আমাদের 90-এর দশকে, যখন 80-র দশকের শেষের দিকে যেটা FSRP ছিল, ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ব্যাংকের, IMF-এর, সেটা যে পুরোপুরি সফল হয়েছে সেটা বলা যাবে না। তা আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং আমাদের নিজস্ব এক্সপার্টিস ডেভেলপ করেছে, যারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর খুব ভালো বুঝেন, এরকম অনেক লোক আছেন। তাদেরকে রেখে সাথে যদি বিদেশি এক্সপার্টের দরকার হয়, বিশেষ করে পার্টিকুলারলি তাদের যদি আর্থিক সহায়তা নিতে হয়, যদি সে তার সত্য হিসাবে রাখা হয় তাহলে রাখা যেতে পারে। আদারওয়াইজ আমি মনে করি না যে বিদেশি বিশেষজ্ঞদেরকে দিয়ে আনলেই বাংলাদেশের সব কিছু ভালো হয়ে যাবে। এখানে অনেক ধরনের জটিলতা আছে। সেই জটিলতার মধ্যে আছে আপনি সব একটা আমি বলেছি পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার আছে। আমরা সুন্দর সুন্দর রিফর্মসের কথা হয়তো শুনবো, তারা লিখে দিয়ে যাবে, সেটা আসলে পলিটিক্যাল পার্টি যারা পরবর্তী ক্ষমতা আসবে তারা এটা পালন করবে কিনা, তারা চেঞ্জ করবে কিনা। ইভেন অনেক কিছু আছে যেগুলো হয়তো বিদেশে হয় না, উন্নত দেশের প্রেক্ষিতে আমাদের দেশে তো মানে অ্যাপ্লিকেবল না, সেরকম সাজেশনও অনেক সময় দিয়ে যায় তারা, কারণ তারা তো দেশীয় যে সিস্টেম সেটা অত ভালো বোঝেন না। তো ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটটা একটু ডিফারেন্ট এবং এটা আমাদের সবারই বোঝা দরকার। এবং আমাদের গভর্নর সাহেব ডক্টর আহসান মনসুর আমাদের অত্যন্ত প্রিয় মুখ, শ্রদ্ধাভাজন ব্যক্তি। এইসব টক শোতে আমরা একত্রে কথাও বলেছি। এখন উনি অপর সাইডে চলে গেছেন, যেখানে অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে প্র্যাকটিক্যালি। আমি মনে করি যে উনি এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। আসলে বাংলাদেশের প্রেক্ষিতে বা আমাদের মতো দেশের প্রেক্ষিতে, যেখানে ফিনান্সিয়াল সেক্টরটা ওইভাবে ডেভেলপ করেনি বিভিন্ন কারণে, সেখানে বিভিন্ন রকমের স্পেকুলেটিভ এলিমেন্ট রয়ে গেছে, বিভিন্ন কিছু রয়ে গেছে, সেসব জায়গায় খুব পিওরলি রিফর্মস, পিওরলি মনিটারি পলিসি দিয়ে ডিমান্ড ম্যানেজমেন্ট করে, যেটা অর্থনীতির ভাষা আমরা বলি ইনফ্লেশন কমিয়ে আনা, এগুলো হয়তো পুরোপুরি সফল নাও হতে পারেন উনি। তো সেদিক থেকে বরং উল্টো দিকে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, গ্রোথ কমে যেতে পারে, আনএমপ্লয়মেন্ট বেড়ে যেতে পারে, সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। সেজন্য আমি বলবো যে ওনার আল্ট্রা টাইটেনিং মনিটারি পলিসিটা 6 মাসের বেশি কন্টিনিউ করা উচিত না, কিছুটা ফ্লেক্সিবিলিটি আসা উচিত, সেরকম একটি আভাস কিন্তু হ্যাঁ ওনার, এবং একটা রিভিউ হওয়া উচিত যে আপাতত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই পন্থায় তাতেও যে মূল্যস্ফীতি কমে আসবে ফুললি আমি মনে করতেছি না, যে শুধুমাত্র মনিটারি পলিসি দিয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে কমে আসে না। আপনি ফুড ইনফ্লেশন বেশি, ফুডে তো সরাসরি মানি সাপ্লাই যাচ্ছে না, তাই না? আপনি তো লোন নিয়ে ফুড মানে প্রোডাকশন সেভাবে হচ্ছে না, মানুষ এমনি করছে। ফুড ইনফ্লেশনে সাপ্লাই চেইন কনস্ট্রেন্টটা একটা বড় জিনিস। আপনি প্রডিউসার লেভেল থেকে তারপর আসতে গেলে মিড লেভেলে যারা আছে, ফরিয়া আছে, চোরাকারবারি আছে, রাস্তাঘাটে চাঁদাবাজি আছে, সেগুলো যদি কমাতে না পারেন, মানুষের বিজনেস এথিক্স ঠিক মতো কাজ করে না, এবং বিজনেস কনফিডেন্সেরও একটা ব্যাপার আছে। ধরেন একটা বড় অংশ যারা পতিত আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তাদেরও তো অনেক ব্যবসায়ী আছে, তারা অনেকে হয়তো এখন দৌড়ের উপর আছে, তারা ব্যবসা করছে না, যার ফলে কিন্তু সাপ্লাই চেইনটা পুরোটা কিন্তু কাজ করছে না। তো বিজনেস কনফিডেন্সটা একটা ইম্পর্টেন্ট। সুতরাং শুধুমাত্র মনিটারি পলিসি দিয়ে ইনফ্লেশনকে 5-6% নিয়ে এসে যাবে আমি পুরোপুরি এটা বিশ্বাস করি না। যদি পারা যায় খুব ভালো, বাট আমি মনে করি যে সেই পদক্ষেপ নিতে যেয়ে যদি যাতে অর্থনীতির অন্যান্য দিকটা ক্ষতিগ্রস্ত না হয়। ডক্টর মঞ্জুর হোসেন,
আপনি ইচ্ছাকৃত খেলাপি ঋণের কথা বলছিলেন, তো সেটি তো আসলে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া আসলে সম্ভব না। মানে সেক্ষেত্রে যারা এই দীর্ঘদিন ধরে এই ধরনের অনিয়ম অব্যবস্থাপনার সাথে ব্যাংকের যারা জড়িত ছিলেন, মানে তাদের ব্যাপারে আসলে রাষ্ট্রের ভূমিকাটা এখন কি হওয়া উচিত আসলে? না, আমি পুরোপুরি সংস্কারের অংশ হিসেবে আসলে যারা এইসব ক্ষেত্রে জড়িত তাদের প্রতিও আমি মনে করি যে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, অ্যাটলিস্ট তাদের বিভাগীয় বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া উচিত, তারা যারা এটার সাথে জড়িত। এটা তো এক হাতে তালি বাজেনি, তারা বাধ্য হয়ে করুক আর যেভাবেই করুক, তাহলে এটা একটা এক্সাম্পলারি যদি একটা অবস্থা মানে তাদের প্রতি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই জিনিসগুলো আরও চলতেই থাকবে। এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদেরকে এখন এটা বুঝাতে হবে যে আমরা আইনের শাসনটা পুরোপুরি অ্যাপ্লিকেবল হবে সবার ক্ষেত্রে সমভাবে। সেই ক্ষেত্রে যারা খেলাপি হয়েছেন, এখন একটা প্রশ্ন যে অর্থঋণ আদালত যেটা করা আছে যে এইসব খেলাপি আদায়, সেটা অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে, সেটাই কিভাবে দেখা যায় বা কিভাবে আরও কম মানে কমিয়ে আনা যায়, যে প্রসেসটা আরও শর্ট করা যায় সে বিষয়ে একটা পদক্ষেপের ব্যাপার আছে। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক থেকে নাকি একটা সার্কুলার হয়েছে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা অন্যভাবে বাইরে থেকে ডিসপিউটটা রেজলিউশন করে কিছু টাকা আদায় করা যায় কিনা সেটা দেখার ক্ষেত্রে বলা হয়েছে। তবে আমি মনে করি যে এটা দিলেও কিন্তু এটার একটা দুর্নীতির একটা পথ খুলে দেওয়া হবে অনেকের ক্ষেত্রে, হয়তো অনেকেও বিভিন্নভাবে সুবিধা দিবে। এটা সবার জন্য সমভাবেই থাকা উচিত, এটা রুলস থাকা উচিত যে সে কত পার্সেন্ট পর্যন্ত একজনকে ডিসকাউন্ট দিয়ে বা মাফ করে দিয়ে বাকিটা নিতে পারবে, সুতরাং এগুলো একটা পলিসির অংশ হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে ইচ্ছাকৃত খেলাপি কারা, এই ডেফিনিশনটা বের করা দরকার আসলে। এক সময় ধরেন 80-র দশকে কিছু খেলাপির কথা নাম শোনা যায়, তারা 90-এর দশক থেকে বড় বড় বিজনেস টাইকুন হয়ে গেছে। তো ইনিশিয়ালি অনেকে বিভিন্ন কারণে খেলাপি হতে পারে, হ্যাঁ, কিন্তু কথা হলো তার বিজনেস রেপুটেশন, সে আসলে বিজনেস এন্টিটি আছে কি না সেগুলো দেখলেই বোঝা যায় কে। অনেকেই ধরেন কোলেটারালাইজড যে ল্যান্ড বা যে প্রপার্টি দিয়ে গেছে এটার কোনো ভ্যালুই নেই আসলে সেই তুলনায়। তো সেগুলো হচ্ছে বোঝাই যায় যে এগুলা ইচ্ছাকৃত হয়েছে এবং সেখানে অনেকে জড়িত আছে। সে জড়িত কারা অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত হওয়া উচিত। সেইভাবেই আসলে ইচ্ছাকৃত খেলাপিটা বন্ধ করতে হবে। আমরা একটু দুর্বল ব্যাংকগুলো নিয়ে কথা গভর্নর নিজেও বলেছেন 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, যেটিকে যাদেরকে আসলে টেনে তোলার চেষ্টা হচ্ছে আর কি। তো এই দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে বিশেষ তদারকির ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক এই সাম্প্রতিক সময়ে, যেহেতু গ্রাহকদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছিল, ব্যবসায়ীরা যারা এই ব্যাংকগুলোর সাথে লেনদেন করতেন তারাও বিপাকে পড়ছিল। তো মানে এই তারল্য সংকট কাটাতে এই ব্যাংকগুলোর আসলে মানে কি করণীয় হতে পারে এই মুহূর্তে? এটা একটা খুব জটিল বিষয়। আমি মনে করি না যে তাদেরকে খুব বেশি সাপোর্ট দিয়ে অনেকদিন বাঁচিয়ে রাখা যাবে। আপনি কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখতে পারবেন, কিন্তু এটা লং টার্ম সার্ভাইভ করবে কিনা এটা একটা বড় বিষয়। ওইসব ব্যাংকের আমানতকারীদেরকে আমানত উঠানোর ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, এবং এটা তো খুব বেশি দিন চললে মানুষের আস্থা আবার কমতে থাকবে। এখন প্রশ্ন হলো যে ব্যাংককে ফেল করতে দেওয়া হবে কিনা। হ্যাঁ, একটা হচ্ছে যে সেরকম একটা হতে পারে, যা মনে হলো যে সরকারের পলিসি হচ্ছে কোনো ব্যাংককে ফেল করতে না দেওয়া। কিন্তু যেমন ধরেন 90-এর দশকে জাপানে অনেক ব্যাংক ফেল করেছে, স্টেশন অনেকগুলো ফেল করেছে, এবং যারা এই ধরনের সিচুয়েশনে আছে তারা আসলে কতদিন ব্যাংকিং চালিয়ে যাওয়া দরকার এটা একটা সিদ্ধান্তের বিষয় আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমি কিছুটা সিম্প্যাথেটিক এই জন্য যে এইসব ব্যাংক ফেল করার বড় কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এই দুর্বৃত্তায়নকে মানে প্রাতিষ্ঠানিকভাবে হেল্প করা হয়েছে এটা করার জন্য। সুতরাং তাদের যে নিজস্ব গাফিলতি অদক্ষতার কারণে তারা ফেল করছে তা না। সুতরাং সেই সেন্সে এদেরকে আরেকবার বাঁচতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। সেই ক্ষেত্রে যদি মার্জিং করেও সম্ভব হয়, এবং ধরেন আর 6টা ব্যাংক আসসালাম গ্রুপের নিজেরই মালিকানা আছে, 6টাকে এক করেও একটা করা যেতে পারে। এই মুহূর্তে যদি ব্যাংক ফেল করে তাহলে যেটা হবে, এটার অনেকটা ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু একটা ফেল করলে আরও অনেকগুলো ফেল করে, অনেক ধরনের ক্রাইসিস তৈরি হয়। আমি মনে করি না যে বর্তমান সময়ে এই ধরনের ক্রাইসিসকে অ্যাফোর্ড করার মতো অবস্থায় আমরা আছি। সেদিক থেকে তাদেরকে মার্জারের জায়গায় যাওয়া অথবা যাওয়াটাই হবে সত্য, যেটা গভর্নর সাহেব বলছেন হয়তো করতে হতে পারে, সেটা করে ফেলা এবং তাদেরকে একটা বড় ব্যাংক আকারে নিয়ে আসা এবং তাদেরকে কিছু লিকুইডিটি সাপোর্ট দিতে হতে পারে। আমার মনে হয় একদম সাপোর্ট না দিলে এটা শুধুমাত্র ইনফ্লেশনের ইস্যু না, এখানে অনেক ধরনের ক্রাইসিসও বিষয় আছে। সুতরাং কিছু অন্যভাবেও সাপোর্ট দেওয়া যায়, মানি প্রিন্ট না করে দেওয়া যেতে পারে, অন্য ব্যাংক থেকে বড় করার সুযোগ দিয়ে বা কোনোভাবে তাদের বন্ড ইস্যু করে, যেভাবেই হোক অনেক ধরনের মেকানিজম আছে, সেগুলো করা যেতে পারে। তো সেগুলোর ব্যাপারে ডেফিনেটলি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
আচ্ছা, সেক্ষেত্রে মানে গ্রাহকদের মধ্যে আমরা যদি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, মানে এক ধরনের আশঙ্কা, তার টাকা ঠিক থাকবে কিনা, টাকা ফেরত পাবেন কিনা, মানে স্বাভাবিক যারা এই আমানতকারী এই সব ব্যাংকের, মানে তাদের মধ্যে সে একটা দুশ্চিন্তা আছেই। মানে গ্রাহকদের আসলে করণীয় কি হতে পারে? না, একটা হচ্ছে গ্রাহকদের খুব বেশি করণীয় নাই। ডিপোজিট ইন্স্যুরেন্স যেটা আছে সরকারিভাবে, ব্যাংক যদি ফেল করে একজনকে সর্বোচ্চ সরকার 2 লাখ টাকা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না এই মুহূর্তে আইন অনুযায়ী। এবং তার বেশি দিতে গেলে সরকারকে সে একই কাজ করতে হবে। 1 লাখ ছিল, পরবর্তীতে 2 লাখ করা হয়েছে। এর বেশি করতে গেলে ঠিকই আবার টাকা প্রিন্ট করেই দিতে হবে। সুতরাং সেই পন্থায় যদি নাই যাওয়া হয়, তাহলে গ্রাহকদেরকে একটা হতে পারে যে ব্যাংকগুলোকে একীভূত করে ফেলতে পারলে, তারা যদি একটা নতুন করে শুরু করে, গ্রাহকরা যদি কিছু সময়, যেটা গভর্নর সাহেব বারবার জনগণের প্রতি মানে আবেদন জানাচ্ছেন যে আপনারা একটু ধৈর্য ধরেন 1 বছর 1.5 বছর, তাতে করে এখন কথা হলো মানুষের অর্থের ব্যাপারে তো ধৈর্য ধরাটা খুব কঠিন, বা তার হাতে অপশনসও নাই, হয়তো সে হয়তো সব টাকা এখানে রেখে দিয়েছে। এই এক দুর্বল ব্যাংক বলা হচ্ছে, তো সেখান থেকে টাকাটা তুলে অন্য ব্যাংকে রাখারও তো তার অপশন না, এই ব্যাংক তো দিতেই পারছে না তাকে, মানে ওই জায়গাটাই তো তারা বেশি ভীত হচ্ছে। অপশন নাই, তাকে হয়তো এটা একটা তার খরচের জন্য রেখেছিল, সেটা এখন খরচ করতে হবে, সে তো অন্য বিপদে আছে। সুতরাং সেই জায়গাটা একটা ফ্লেক্সিবিলিটির ব্যাপার আছে। তো সেদিক থেকে যেমন আগের গভর্নমেন্টের সময় মানুষ টাকা রেখেছে, কারণ তারা মানি ছাপিয়ে হলেও মানুষকে সাপোর্টটা দিয়ে একদিকে চুরির সুবিধা দিয়েছে, অন্যদিকে মানুষকে সুবিধা, যাতে ওরা আরও চুরি করতে পারে, আরও তসরুপ করতে পারে। এখন ব্যাপারটা তো চুরিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু কথা হলো এখন ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর একটা পদক্ষেপ দেওয়ার, এবং সেজন্য তাদেরকে মার্জারের দিকে যাওয়াটাই আমি মনে করি খুব ওয়াইজ সিদ্ধান্ত হবে। অ্যাট দ্য সেম টাইম এদেরকে ধরেন কিছুটা লিকুইডিটি সাপোর্টও দিতে হতে পারে। সেক্ষেত্রে যদি কিছু মানি প্রিন্টিংয়ের ব্যাপার থাকে, সেটা হয়তো ইনফ্লেশনের এই অবস্থাটা দেখে হয়তো একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। মানে একেবারেই তাদেরকে স্টপ করে দেওয়ার মতো অবস্থা এখন আমরা নাই। আমার মনে হয় তাদেরকে চলতে দেওয়া যেতে হবে। জনগণের প্রতি আস্থা এবং ইনভেস্টরদের আস্থা রাখার জন্য ব্যাংকিং সেক্টরকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ব্যাংক কমিশনের কথা হচ্ছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার বলেছেও যে ব্যাংক কমিশন তারা গঠন করবে। মানে সেই ব্যাংক কমিশনের আসলে ভূমিকাটা কি হতে পারে? না, আগে তো কমিশন হয়নি। একটা হচ্ছে যে আমরা আগেও বলেছি, 2-4 বছর আগে থেকেও বলছি যে ব্যাংক কমিশন হওয়া দরকার। ব্যাংকের যে এই দুরবস্থা, স্বাভাবিকভাবেই যেহেতু আমি বারবার বলছি রাষ্ট্রীয়ভাবে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তারা ব্যাংক কমিশন করেনি। এখন যেটা আজকে আমি গভর্নর সাহেবের নিজ মুখ থেকে শুনলাম, উনি বলছেন যে ব্যাংক কমিশন করতে ওনার মোটামুটি 6 মাসের মতো সময় লাগবে। এটা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার আছে, যেহেতু কুইক কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে, কুইক কিছু অ্যাপ্রাইজালের ব্যাপার আছে, সেজন্য ওনারা টাস্ক ফোর্স করছেন। তো আমি ওনাকে আবারও অনুরোধ করে আসছি যে টাস্ক ফোর্স করেন, এতে কোনো সমস্যা নেই, সেটা অ্যাসেসমেন্টটা করুক, কিন্তু একটা ব্যাংক কমিশন করার বিষয়টাও মাথায় রাখা দরকার। 6 মাসের পর থেকে আপনার ব্যাংক কমিশনের একটা ব্যবস্থা, কারণ আমাদের ব্যাংকিং বাংলাদেশ ব্যাংকের হাতে একদিকে যেমন পুরো সুপারভাইজারি ক্ষমতা, তাও পুরোটা নেই, সরকারি ব্যাংকগুলো আবার মিনিস্ট্রির হাতে আছে। সুতরাং একটা ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক কমিশন যদি থাকে, তাহলে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ যদি দেওয়া যায় এটা লম্বা সময়ের জন্য, তাহলে ব্যাংকগুলোকে বিভিন্নভাবে ওভারসি করার একটা সুযোগ তৈরি হয়। অ্যাট দ্য সেম টাইম আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে একসময় আমরা আলাপ করতাম সরকারি ব্যাংকগুলোর খারাপ অবস্থা নিয়ে, আজকে আমরা আলাপ করছি মানে বেসরকারি ব্যাংকে, যেটা একেবারেই আনএক্সপেক্টেড। সরকারি ব্যাংকের ক্ষেত্রে যেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন যেটা আছে মিনিস্ট্রির, সেটা নিয়েও প্রশ্ন আছে। একটা ডুয়াল অথরিটি কাজ করে বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে, সেটাকে কমিয়ে আনা দরকার। এটা পুরোটাই ব্যাংকিং সেক্টরটা পুরোটাই বাংলাদেশ ব্যাংকের হাতে দিয়ে তাদেরকে আরও মোর কাজ করার সুযোগ দেওয়া, অটোনমি দেওয়াটা খুব যৌক্তিক বলে আমি মনে করি। এটা আমাদের মনে রাখতে হবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা ব্যাংকিং সেক্টর যদি ভালো না থাকে, যেহেতু আমাদের মানি মার্কেট, আমরা বলি এটা মানি মার্কেট অংশ, মানি মার্কেটই মেইন, কারণ ক্যাপিটাল মার্কেট আমাদের সেভাবে গ্রো করেনি। মানি মার্কেটের স্বাস্থ্য ভালো রাখতেই হবে, নাহলে অর্থনীতি এগিয়ে যাবে না। সেক্ষেত্রে মানে আমাদের এখনকার অর্থনৈতিক যে বাস্তবতা, সেখানে মানে ব্যাংকিং সেক্টরের আসলে কি করণীয় আছে? এই ব্যাংকিং সেক্টরে আমরা যেসব আলোচনা করছি, একটা হচ্ছে খেলাপি ঋণের ব্যাপারে খুবই কেয়ারফুল হতে হবে। খেলাপি ঋণ যেগুলো আছে এগুলো আদায় করার ব্যবস্থা নিতে হবে, ব্যাংকিং এথিক্সগুলো মেনটেন করতে হবে, ব্যাংকের যে কর্পোরেট গভর্নেন্সগুলো, বোর্ডের স্ট্রাকচারগুলো, সেখানে অভিজ্ঞ এবং ব্যাংক সম্পর্কে যারা জানে তাদেরকে নেওয়া। এবং আমি এটাও মনে করি যে ব্যাংকের প্রাইভেট ব্যাংক হলে যে পারিবারিক সদস্য থাকতে হবে এমন তো কোনো কথা নয়। সে শেয়ার হোল্ডার হিসাবে বেশি শেয়ার পাবে, লাভ পাবে, তাকে কেন বোর্ডে রাখতে হবে? এই বোর্ডে রাখাটাই হচ্ছে একটা খারাপ
একটা নেক্সাস তৈরি হয়। সব লোক তো আর ভালো না, সব লোক তো ভালো বিজনেস করে না। সুতরাং এটাকে কিছুটা মানে ব্যাংক কোম্পানি আইনকে আবার রিভাইজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ব্যাংকগুলোকেরও দায়িত্ব আছে, তাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানো দরকার। তারা যে পরিমাণ খরচ করে, অপারেটিং এক্সপেন্স করে, বিশেষ করে আপনার স্যালারি বলেন, তারপরে মানে অফিসগুলো যে সাজসজ্জা বলেন, এইসব জিনিসগুলো, সেগুলো থেকে তাদেরকে কমিয়ে অপারেটিং এক্সপেন্স কমিয়ে আনতে হবে। অ্যাট দ্য সেম টাইম তাদের আরও দায়িত্ব আছে আরও বেশি মানুষকে কীভাবে ব্যাংকিংয়ের আওতায় আনা যায়, ফিনান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনা যায়, আরও তাদের ব্রাঞ্চগুলোকে আরও লোকাল লেভেলে ছড়িয়ে দেওয়া যায়, সেই জায়গাগুলোকে মানে শুধুমাত্র কর্পোরেট ক্লায়েন্টকে সার্ভ করলেই হবে না, এসএমইকে সার্ভ করা উচিত। আন্ডার সার্ভ আরও যেসব জায়গাগুলো আছে সেগুলো করতে গেলে তারা যেই ধরনের মানে সাজসজ্জা এবং যে ধরনের লাক্সারিয়াস ইয়েতে চলে সেগুলো কমিয়ে আনতে হবে। এক একজনের এমডির বেতন 15 লাখ 20 লাখ, আরও এক একজনের যা আছে এগুলো আসলে কমিয়ে আনা হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আসলেই একটু লাক্সারি মনে হয় এবং তার কস্টটা কিন্তু সাধারণ মানুষই বেয়ার করতে হবে, সুতরাং সেদিকেও মনোযোগ দিতে হবে। সেক্ষেত্রে আমরা একদম শেষ পর্যায়ে মানে যদি আসলে দুশ্চিন্তাগ্রস্ত গ্রাহক যারা আছে ব্যাংকের, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে এই মুহূর্তে, এখনকার যে ব্যাংকিং সেক্টরের বাস্তবতা, তাতে তাদের উদ্দেশ্যে না আমাদের তো, আমি নিজেও তো আমার কোথাও না কোথাও টাকা রাখতে হয়, তো আমিও তো একজন গ্রাহক। হ্যাঁ, এখন কথা হলো যে গ্রাহকদের কিছুটা ফিনান্সিয়াল লিটারেসিও থাকা দরকার। তাদের বোঝা উচিত আসলে কোন ব্যাংকগুলো ভালো করছে, কোনগুলো খারাপ করছে, কি অবস্থায়। আমরা গত 7-8 বছর যাবতই জানছি, যে 10 বছর যাবতই জানতেছে যে আসালামের কিছু নির্দিষ্ট ব্যাংক আছে। ইসলামী ব্যাংক যখন অকুপাই করা হলো তারপর থেকে কিন্তু এটা অনেকেই সতর্ক হয়ে গেছে। তো সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যাংকগুলো কোনগুলো ভালো সেই খবরাখবর রেখেই আসলে সবসময় হাই ইন্টারেস্ট দিলেই যে তার পিছনে দৌড়ানো ঠিক না, কারণ খারাপগুলোই বেশি ইন্টারেস্ট অফার করে এবং সেই জায়গাগুলো তো বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব আছে কারা মার্কেট ম্যানিপুলেট করছে। তো ব্যাংক তারপরে আমার যতটুকু মনে হচ্ছে বর্তমান সরকারের সদিচ্ছা এবং আমাদের এখানে যোগ্য লোকরা বিভিন্ন দায়িত্ব নিয়েছেন, আশা করি গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন না। তাদেরকে একটু সময় তো অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরাও সেটাই আশা করব যে এই দুর্বল ব্যাংকগুলো খুব দ্রুতই আসলে ঘুরে দাঁড়াবে। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।